আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কক্সবাজার সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার গুলশানের বাসভবন থেকে রওনা করে বিমানযোগে কক্সবাজারের পথে রয়েছেন তারেক রহমান। সেখানে পৌঁছে সড়কপথে চকরিয়ায় পিএমখালীতে পাতলিখাল পুনর্খনন কাজ উদ্বোধন করবেন তিনি। পরে মালুমঘাট সংলগ্ন সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন তিনি। এছাড়া মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন তারেক রহমান। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, শনিবার গভীর রাতে রকুনপুর সীমান্তে নদীপথে ১৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে বিজিবি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করে। বিজিবি অধিনায়ক জানান, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে পুশিনের চেষ্টা করা ১৫ জনকে সীমান্তের শূন্য রেখায় অবস্থানের পর রাত ৩:৩০টার দিকে ভারতের ভবানীপুর এলাকায় ফিরিয়ে নিয়ে যায়। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ১২ জনের বিষয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে আজ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল ভোরে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সীমান্তের শূন্যরেখায় ফেরত পাঠানো হয় তাদেরকে। বাজেটে ব্যাংকিং খাত শক্তিশালী করতে ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ঘোষণা বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। করের আওতা বাড়ানোর মতো পরিবেশ এখনও তৈরি হয়নি জানিয়ে তারা বলেন, বাজেটে বিশাল ঘাটতি পোষাতে রাজস্ব আহরণের উপর নির্ভরতা সুখকর নয়। তবে কর অব্যাহতি এবং কিছু খাতে ভর্তুকির বিষয়কে ইতিবাচক মনে করেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেটের আয়ের বেশিরভাগই দেখানো হয়েছে রাজস্ব আহরণ থেকে। রাজস্ব লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় ২১% বেশি হবে, বেশি। অর্থনীতিবিদরা মনে করেন, মুদ্রাস্ফীতির লাগাম টানা ও অর্থনৈতিক স্থবিরতার কারণে এটি আদায় অনেক বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ ও অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর ভ্যাট আদায়, দক্ষ জনবল নিয়োগ, অটোমেশনে যাওয়া সহ অনেক কাঠামোগত পরিবর্তন ছাড়া এমন লক্ষ্যমাত্রা অর্জন অবাস্তব। রেভিনিউ মোবিলাইজেশনের জন্য যে রিফর্মটা দরকার, সেই রিফর্মটা এখন ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এই যে দুটো ভাগ নিয়ে অনেক দিন থেকে কথা হচ্ছে, কিন্তু সেটিই তো এখন পর্যন্ত হয়নি। এন্ড টু এন্ড অটোমেশনের কথা তো বলা হয়েছে, কিন্তু এটি করার জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগটা করলে তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা এই যে ট্যাক্স জিডিপি রেশিও যেটা ১০%, এই ১০% করার জন্য কিন্তু ব্যাপক সংস্কারের দরকার। ৬,৫,০০০ কোটি টাকা এনবিআর আপনাকে আদায় করে দিবে, এটা কিন্তু একটা অসম্ভব একটা বিষয় আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়। এই যে বাজেট ঘাটতি পূরণ করার জন্য আপনি যে ঋণ নেবেন, সেই ঋণটা কোথা থেকে নেবেন? এটা কি বৈদেশিক উৎস থেকে নেবেন না অভ্যন্তরীণ উৎস থেকে নেবেন? অভ্যন্তরীণ উৎস থেকে নিলে আপনার অর্থনীতি আবার গতিহীন হয়ে যাবে। তাদের মতে সরকার ৪০,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু ব্যাংকিং খাতে সুশাসন ও পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কোনো সংস্কার করেনি। নির্বাচনী ইশতেহারও ছিল একটা সংস্কার কমিশন করা হবে ব্যাংকিং খাত নিয়ে, কিন্তু তার কিন্তু কোনো ডিক্লারেশন আমরা আসলে ওইভাবে বাজেটে দেখিনি। জবাবদিহিমূলক যোগ্যতা ভিত্তিক প্রশাসনিক কাঠামো, কিন্তু সরকারের সেই জন্য যে পলিটিক্যাল কমিটমেন্টটা এবং সেই কমিটমেন্ট অনুযায়ী তার বাস্তবায়ন, সেই বাস্তবায়নের উপরই ডিপেন্ড করবে এর বেনিফিটটা। অর্ধেকের মতন ব্যাংক আপনার ক্যাপিটাল শর্টফলে রয়েছে। আপনি যদি অসুস্থ ব্যাংকিং খাত রেখে যদি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে চান, এটা ভুল ধারণা হবে। তারা বলেন, বাজেটে চিকিৎসা সরঞ্জামের কর কমানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো সহ বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন তিনি। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে ওঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইম। আমরা আসছি রামখান বাজার নামছি, নামার পর ওই পরে আমাকে বলছে গাড়ি চেক করে, আমি আমি বলছি ব্যাগ চেক করলে উনি আমাকে কি করছে, ধাক্কা মেরে লক করে দিচ্ছে। আমাকে কিসে আমি ভয় পেয়ে গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শোনা নাই। আমাকে লাঠি দিয়ে মারছে ভাই, লাঠি দিয়ে মারছে, ওসির সামনে মারছে আপনাকে, ওসি আপনাকে মারধর করা হয়েছে। ওসি না, যে ধরছে ও মারছে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।